নমস্কার, এবি নিউজে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। প্রথমেই হেডলাইন্স। রাত থেকে একটানা বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা। তিস্তার অসংরক্ষিত অংশে লাল সংকেত জারি করল সেচ দপ্তর। জলপাইগুড়ি পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পুর ভবনের সামনে বিক্ষোভ বাম ও কংগ্রেসের বিদায়ী কাউন্সিলরদের। রাজ্য নিয়ন্ত্রণাধীন সমবায় ব্যাংকগুলিকে নিজেদের অধীনে নিতে চায় কেন্দ্রীয় সরকার, প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। নেপালে পাচারের আগে মংপং থেকে হাতির দাঁত সহ গ্রেপ্তার 2 পাচারকারী। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। একটানা বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। সমস্যায় পড়লেন সেসব জলমগ্ন এলাকার বাসিন্দারা। মৌসুমী অক্ষরেখা পার করেছে হিমালয় পাদদেশের উপর দিয়ে। অন্যদিকে বিহার ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। এই দুয়ের জেরে উত্তরবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত প্রায় 72 ঘন্টা স্থায়ী হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। একটানা বৃষ্টিতে শুক্রবার সকাল থেকে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকা। মহামায়া পাড়া, চুনিলাল রোড, হরিজন বস্তি, বাতাসা গলি, 2 নম্বর থেকে 3 নম্বর গুমটির রাস্তা ও সংলগ্ন এলাকায় জল জমে যায়। নর্দমাগুলি জলে উপচে গিয়েছে। বহু ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে। কোথাও কোথাও 1 কোমর জল দাঁড়াতেও দেখা গিয়েছে। অনেক রাস্তায় জল উঠে যাওয়ায় জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও গাড়িগুলিকে। এমন পরিস্থিতিতে অনেকেই তাদের দুর্ভোগের কথা জানালেন আমাদের প্রতিনিধিদের কাছে। জল মহাপাড়া বাবা জল না, পুরো জল তো এখান থেকে ওই গলি পর্যন্ত। এই বর্ষাকালে কি এবার প্রথম জল উঠলো? প্রথমে এর আগে উঠছিল। আজকে কতটা সম্মুখীন হচ্ছে অসুবিধা? সমস্ত অফিস জল হলে সারা জল ঘরে ঢুকবে। ঢুকছে জল? জল ঢুকবে ঘরে, আজকে সারা ধরে জল ঘরে ঢুকবে। বাইরে থেকে তো ঠিক মতো বাইরে হতে পারতেছে না, তার মধ্যে বৃষ্টি। অত তো ঘরেও জল উঠেছে। আমাদের ঘরে জল ঢুকে যায়, বাইরে থেকে বাইরে হয়ে রাস্তায় আসি। কতটা অসুবিধা এর ফলে? ভালোই অসুবিধা হচ্ছে, আর মানে পাবলিকেরও অসুবিধা, আমাদের যান চল পারাপতিরও অসুবিধা। একটু অসুবিধা হচ্ছে চলাফেরা করতে আর কি, কষ্ট হচ্ছে সাইকেল নিয়ে যাতায়াত করতে। কাজকর্ম বাজার একটু কম, ঠিক আছে। এমনি তো লকডাউনের জন্য কাজকর্ম বাজার নাই, একটু অসুবিধা দেখা দিচ্ছে। তার মধ্যে জলটার জন্য আর একটু অসুবিধা দেখা দিচ্ছে। বৃষ্টিতে ফের জলবন্দী হল জলপাইগুড়ি পরেশ মিত্র কলোনি ও নিচমাঠ এলাকাও। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টির ফলে জলপাইগুড়ি করলা নদীর জল বেড়ে যাওয়ায় 1 নম্বর ওয়ার্ডের নিচমাঠ এলাকাসহ 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি ছাড়াও শহরের বিভিন্ন পাড়ায় রাস্তাঘাটে জল ঢুকে যায়। এর ফলে চরম সমস্যার মুখোমুখি হন সেই সব জলবন্দী এলাকার মানুষেরা। নিচমাঠ এলাকার জলবন্দী এলাকাবাসীরা জানান, বর্ষা এলেই তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয়। এলাকাবাসীদের দাবি, জমির পাট্টা না থাকার কারণে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পান না। এমনকি পাট্টা থাকলে তাদের এলাকায় রাস্তাঘাট পাকা হতো এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতেন বলে মনে করছেন তারা। সেই এলাকায় একটিমাত্র পানীয় জলের কল, সেটিও ভারী বৃষ্টির ফলে ডুবে যায়। তারা আরও জানান, এই পরিস্থিতিতে কেউ একবেলা খেয়ে অথবা কেউ না খেয়ে দিন কাটাতে হয়। তাদের এই সংকট মুহূর্তে সাহায্যের আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। আমরা পরিচিত
পরিস্থিতিতে এখন খুবই ভয় ব্যাপারের মধ্যে আছি, মানে জল তো সবসময় এনি টাইম জল, বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব কষ্ট আছে। জল হলে ঘর থেকে বেরোতে পারি না, খাবার দাবার থাকে না। গরিব মানুষ তো, একটু আর্থিক অবস্থা খুবই খারাপ, একটু ব্যবসা বাণিজ্য করে খাই, ওইটাও যাইতে পারি না জলের জন্য। আজকে কতদিন হয়ে গেল ঘরে বসে আছি, এমনিতে লকডাউন আর তার উপরে জল। প্রশাসন থেকে দেখছে আপনাদের? আমাদের প্রশাসনে কোনো সময় আমাদের অ্যালাউ করে না, মানে ওইরকমই যে যায় 17 যায় উপর থেকে কিছু আনতে পারে, দিচ্ছে এটাই খালি লকডাউনের জন্য করতেছে না, জলের এসের জন্য করে না। জল জঙ্গল এরকম জায়গা টাগা রাস্তাঘাট জল উঠে আছে, আমরা বাড়িতে থাকতেই পারি না। এমন যে একটা পলিথিনও দেয় না, মুখ চিনে পলিথিন দেয়, 5টা-6টা পলিথিন এসে দিয়ে যায়, মুখ চিনে দেয়। আর রাস্তার মধ্যে আমরা এই 2-একটা ছাগল টাগল পুষি, এই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি ছাতা মুড়ি দিয়ে। বৃষ্টি তো এই যে 2-3 মাস ধরে তো এরকমই বৃষ্টি হতেছে। এবার তো বৃষ্টি খুবই বৃষ্টি, এই যে দেখতে দেখতে ঘরে জল ঢুকে, বাড়িতে জল ঢুকে, ভালো নাই। বর্ষা আসলে এই সমস্যাটা? হ্যাঁ, বর্ষা আসলে এই সমস্যা। কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা পাই না, এই এরিয়াটাতে পাট্টা নেই। তো আমাদের সবার দাবি যদি পাট্টা দিত, তবুও আমরা মনে করেন রাস্তাঘাটটাও সরকারি হয়ে যেত, চলাফেরা আমাদের সুবিধা হতো। আর পাট্টা দিলে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনাটা পেতাম, তবুও সবাই একটু থাকার মতন ব্যবস্থা হতো। কিন্তু আমাদের এখানে কোনো সুযোগ সুবিধাই নেই। এবার তিস্তায় অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করল সেচ দপ্তর। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানালেন দপ্তরের এসডিও। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়েও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই, ফলে ফুলে ফেঁপে উঠছে তিস্তাসহ বিভিন্ন নদীগুলির জল। সেচ দপ্তরের জলপাইগুড়ি কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ জলপাইগুড়িতে 50.40 মিলিমিটার, আলিপুরদুয়ারে 42.40 মিলিমিটার, কোচবিহারে 12.90 মিলিমিটার, শিলিগুড়িতে 52 মিলিমিটার, মালবাজারে 143 মিলিমিটার, হাসিমারায় 110 মিলিমিটার, বানারহাটে 90 মিলিমিটার, মাথাভাঙ্গায় 19.80 মিলিমিটার, তুফানগঞ্জে 11.60 মিলিমিটার এবং ময়নাগুড়িতে 25 মিলিমিটার। তিস্তার জলস্ফীতি অনেকটাই বেড়ে যাওয়ায় দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে। অপরদিকে 31 নম্বর জাতীয় সড়ক থেকে মাথাভাঙ্গা পর্যন্ত জলঢাকার সংরক্ষিত ও অসংরক্ষিত দুই অংশেই হলুদ সংকেত জারি করা হয়েছে। তবে নদীর বাঁধগুলির অবস্থা ভালো আছে বলে জানালেন জলপাইগুড়ি সেচ দপ্তরের এসডিও শান্তনু ধর। তিনি বলেন, জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তাবাদের রেনকাটগুলির দিকে নজর রাখছেন তারা। জলটা একটু বেশি আছে, তিস্তাতে আনপ্রোটেক্টেডে রেড সিগন্যাল আছে, আর জলঢাকাতে গ্রিন আছে, ইয়েলো আছে, আনপ্রোটেক্টেড এবং প্রোটেক্টেড দুটোতে। তিস্তাটা কোথা থেকে কত দূর পর্যন্ত? বাংলাদেশ থেকে দোমনি পর্যন্ত আনপ্রোটেক্টেডে রেড আছে। আর ইয়েলো আছে NH31। এটা কোথা থেকে কত দূর? এটা NH31 থেকে মাথাভাঙা। স্যার, কত বৃষ্টি হয়েছে আজকে জলপাইগুড়িতে 51.40। আর অন্যান্য জায়গায় দুয়ারে 42.4, কুচবিহারে 12.9, শিলিগুড়িতে 52। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মালবাজারে 143। পুরসভার একাধিক দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার বিরোধী দলগুলির বিধায়ক কাউন্সিলররা অবস্থান আন্দোলন করলেন পুরভবনের সামনে। শুক্রবার পুরসভার মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন জলপাইগুড়ি পুরসভার বাম ও কংগ্রেসের বিদায়ী কাউন্সিলররা। এদিন দুপুর থেকে পুরসভার গেটের সামনে এই বিক্ষোভে সামিল হন 9 জন বিদায়ী কাউন্সিলর। তাদের দাবি, আগামীতে পুরসভার দুর্নীতি বন্ধ না হলে বড় আন্দোলন করতে তারা বাধ্য হবেন। তাছাড়া তারা বলেন, মানুষ সঠিকভাবে পুর পরিষেবা পাচ্ছেন না। বিরোধী কাউন্সিলরদের পুরসভা চালানোর দায়িত্ব দিলেও তাদের সাথে আজ পর্যন্ত কোনো মিটিং করেননি পুরসভার নতুন প্রশাসক বোর্ড। এদিন এই অবস্থান আন্দোলনে উপস্থিত ছিলেন বিদায়ী কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত, বিমল পাল চৌধুরী, অমলান মুন্সি, বনু সরকার, প্রদীপ দে, দুর্বা ব্যানার্জি সহ অন্যরা। বিগত পৌর বোর্ড যে সমস্ত দুর্নীতি করে রেখে গেছিলেন, বিগত পৌর বোর্ড জলপাইগুড়ির মানুষকে যেভাবে পরিষেবা দেবে ব্যর্থ হয়েছিলেন, ঠিক তাদেরকে ছাপিয়ে যেতে হবে এই প্রশাসক মণ্ডলী, এরকম একটা নীতি নিয়ে চলছে। যদি ওনারা 10 টাকা তছরূপ করে থাকে, আমরা সেটাকে 15 টাকা করিয়ে দেখিয়ে দিব যে আমরা 5 জন খুব শক্তিশালী প্রশাসক বোর্ড।
এইরকম একটা নীতি করে চলছে। এতে করে যারা ডিপ্রাইভ হচ্ছে তারা জলপাইগুড়ির জনগণ, জলপাইগুড়ির সাধারণ মানবগণ। আজকে সাধারণ একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে পৌরসভায় আসতে হচ্ছে, যেটা আমরা আমাদের বাড়ি থেকে দিয়ে দিতে পারি। সামান্য সামান্য কাজের জন্য তাদেরকে আজকে হয়রানি হতে হচ্ছে। জলপাইগুড়ি শহর নোংরায় ঢেকে গিয়েছে, নালা পরিষ্কার হচ্ছে না, ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে না, ডেঙ্গুর উপদ্রবের মধ্যে কোনো রূপ ডেঙ্গু মোকাবিলা করার জন্য কোনো রূপ স্প্রে দেওয়া হচ্ছে না, মশার তেল স্প্রে করা হচ্ছে না। এই সমস্ত কিছু দেখার পরেও আমরা দায়িত্ববান বিরোধীরা বসে থাকতে পারি না এবং তার প্রতিবাদ করবার জন্য এবং অবিলম্বে যাতে মানুষ পরিষেবা পায় সেই দাবি রেখে আজকে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। দেশের সমবায় ব্যাংকগুলিকে কেন্দ্রীয় সরকার নিজেদের অধীনে নেওয়ার পরিকল্পনা করছে। এর প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্য তথা দেশের রাজ্য সরকারগুলি দ্বারা নিয়ন্ত্রণাধীন সমবায় ব্যাংকগুলিকে নিজেদের অধীনে নেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এমনটা বাস্তবায়িত হলে সমবায় ব্যাংকগুলির কর্মী ও গ্রাহকদের স্বার্থ বিঘ্নিত হবে। এই ব্যাংকগুলির গ্রাহক মূলত কৃষক শ্রেণী এবং ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণীর মানুষেরা, তারা চরম সমস্যায় পড়বেন। তাই সমবায় ব্যাংকগুলিকে কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন করা যাবে না। এই দাবি তুলে শুক্রবার বৃষ্টির মধ্যে ছাতা মাথায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রধান দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও মহিলা, ছাত্র প্রভৃতি সংগঠনগুলির সদস্যরা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, নেতা তপন ব্যানার্জি, সোমনাথ পাল প্রমুখ। কেন্দ্রীয় সরকার অযাচিতভাবে এই সমবায় ব্যাংকগুলির উপর হস্তক্ষেপ করছে এবং সমবায় ব্যাংকগুলিকে আজকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে আসবার একটা পরিকল্পনা করেছে। এতে কর্মচারীর স্বার্থ সুরক্ষিত থাকবে না, কর্মচারীর স্বার্থ বিঘ্নিত হবে, কৃষকদের স্বার্থ বিঘ্নিত হবে এবং যারা দরিদ্র মানুষ, যারা কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের স্বার্থ আগামী দিনে সুরক্ষিত থাকবে না। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করে চলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার বৃষ্টির মধ্যে এই কর্মসূচি অব্যাহত রইল। কোরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কোঅপারেটিভ ব্যাংক বন্ধ করা এবং বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারীকরণের প্রতিবাদে পান্ডাপাড়া চেকপোস্টে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর ব্লক 1-এর নবনির্বাচিত সভাপতি তরুণ বসু বিশ্বাস, জেলার নেতা রাম চক্রবর্তী, কোরিয়া অঞ্চল সভাপতি সুভাষ চন্দ্র সহ অন্যরা। অপরদিকে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শোবার হাটে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা এবং হাট মিছিল করা হয়। শুক্রবার প্রকাশিত হলো আইসিএসসি এবং আইএসসি বোর্ডের পরীক্ষার ফল। এবার বেশ ভালো ফল করেছে জলপাইগুড়ি ইংরেজি মাধ্যম স্কুলগুলির পরীক্ষার্থীরা। করোনা আবহের মাঝে শুক্রবার প্রকাশিত হল দশম শ্রেণীর আইসিএসসি এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি বোর্ডের পরীক্ষার ফল। জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলে এবার আইসিএসসি পরীক্ষায় বসেছিল 124 জন ছাত্রছাত্রী। সৃজিতা ভাওয়াল 98.4% নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান পেয়েছে। অন্যদিকে আইএসসিতে 98.75% নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান পেয়েছে বর্ষদীপ দেব। এদিকে জলপাইগুড়ি সেন্ট পল স্কুলের ফলাফলও বেশ ভালো হয়েছে। আইসিএসসিতে মোট পরীক্ষার্থী ছিল 129 জন। সর্বোচ্চ 97.6% নম্বর পেয়েছে দেবাঞ্জনা চন্দ। আইএসসিতে মোট পরীক্ষার্থী ছিল 107 জন। সর্বোচ্চ 98% নম্বর পেয়েছে সাক্ষী হানসেরিয়া। ক্লাস 10-এ আমাদের 129 জন পরীক্ষা দিয়েছিল, 129 জনই পাস করেছে। তার মধ্যে হাইয়েস্ট পেয়েছে হচ্ছে দেবাঞ্জনা চন্দ, সে 97.6% পেয়েছে, আর 97% পেয়েছে শুভম কুমার। শ্যাম আগরওয়াল বলে একই নামে দুটি ছেলে আছে, ওরা 96.8% পেয়েছে, ওরা থার্ড হাইয়েস্ট। আর অনুষ্কা চৌধুরী বলে যে বেটি, সে তার নিচে 96.8% পেয়েছে। আর 12 ক্লাসের যে পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে আইএসসি বলা হয়। এটাতে আমাদের 107 জন পরীক্ষা দিয়েছিল। এখানে হাইয়েস্ট 98% সাক্ষী হানসেরিয়া, সেকেন্ড হাইয়েস্ট পেয়েছে 97.5% নীলাব্জ বিশ্বাস, এরা সায়েন্সের থেকেই। থার্ড যে পেয়েছে 97 একলব্য রায়, সেও সায়েন্স থেকেই।
পাশাপাশি সেন্ট অ্যান্থনি স্কুলে এবার আইসিএসসিতে মোট পরীক্ষার্থী ছিল 83 জন। 95% নম্বর পেয়ে স্কুলে টপার হয়েছে রূপসা কুণ্ডু। অন্যদিকে আইএসসিতে বিদ্যালয়ে মোট 45 জন পরীক্ষার্থীর মধ্যে 94% নম্বর পেয়ে প্রথম হয়েছে নীরজ সোনার। মংপং থেকে নেপাল পাচার হওয়ার আগে একটি হাতির দাঁত সহ দুজনকে গ্রেপ্তার করল বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স। মহিলা দ্বারা পাচার করা হতো বন্যপ্রাণীর দেহাংশ, তাও বিভিন্ন কোডের মাধ্যমে। সেই খবর পাওয়ার পর বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের কর্ণধার সঞ্জয় দত্ত বনাধিকারিকের নির্দেশে বৃহস্পতিবার মংপংয়ে অভিযান চালান। একটি গাড়িতে হাতির দাঁত পাচার হওয়ার সময় গাড়িটিকে আটক করা হয়। সেই গাড়িতে একজন মহিলা ও একজন পুরুষকে হাতে নাতে ধরে ফেলেন বনকর্মীরা। এ বিষয়ে সঞ্জয় দত্ত জানান, নেপালে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতটি। এই পাচারকারীরা আরও বিভিন্ন বন্যপ্রাণীর দেহাংশ পাচার করত। এদের কাছে আরও বেশ কিছু বন্যপ্রাণীর দেহাংশ আছে বলে মনে করা হচ্ছে। এরা বিভিন্ন কোডের মাধ্যমে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করে বলে জানা গিয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। দুজনের বাড়ি দার্জিলিংয়ে। এদের কাছ থেকে আরও কিছু এটিএম কার্ডও পাওয়া গিয়েছে। কালিম্পংয়ের কাছে আমরা মংপংয়ে আমরা একটা রেড করি এবং রেড করে আমরা দুজনকে অ্যারেস্ট করি, একজন মেল একজন ফিমেল। তো এদের কাছ থেকে আমরা একটা 500 গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার করি এবং সাথে একটা ভেহিকেল আমরা সিজ করি। তো এদেরকে ইন্টারোগেশন করে দেখা যায় এরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পাচারকারীর দল। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি 27 নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকার ঘটনা। এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ। সদর ট্রাফিক ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি 27 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ে এক পথচারীকে পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। চলন্ত ট্রাকটি পথচারীকে হেঁচড়ে নিয়ে গোশালা মোড় থেকে প্রায় 300 মিটার দূরে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় পর্যন্ত নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষিপ্ত হয়ে স্থানীয় বাসিন্দারা ওই ব্যস্ত জাতীয় সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি, পুলিশকে একাধিকবার বলা হয়েছে ওই এলাকায় অন্তত একজন ট্রাফিক পুলিশ দেওয়া হোক, কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। বাইট স্থানীয় বাসিন্দা। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় কোতোয়ালি থানার পুলিশ ও সদর ট্রাফিকের ওসি শান্তাশীল। তিনি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি স্থানীয়দের কথা দিয়েছেন ওই এলাকায় একজন ট্রাফিক পুলিশ কর্মী দেওয়া হবে। খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনীও। তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রায় 2 ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা পার করতে গিয়ে, খুব সম্ভবত অচেনা লোক। কোথায় বাড়ি সেটা আমরা বলতে পারছি না, এখনও আইডেন্টিফাই হয়নি। এবার অ্যাক্সিডেন্ট হয়েছে কলেজ মোড়ে, প্রায় 1/2 কিলোমিটার দূরে ওকে ছেঁচড়া নিয়ে আসছে, বডিতে কিছু নেই। এবার আমরা এটা প্রায় 2 ঘন্টার আগে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের এই জাস্ট 1 ঘন্টা আগে আসলো। আসার পরে এখন পুলিশ প্রশাসনকে বড় বডি উঠলো, কিন্তু তার এটা হচ্ছে আমাদের দাবি ছিল এখানে একটা হচ্ছে ব্যারিকেড আর একটা হচ্ছে ট্রাফিকের ব্যবস্থা, কিন্তু ওরা দুটোর মধ্যে একটাই করেনি। এবার কিছুদিন আগে প্রায় 2 মাস আগে লকডাউনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দিনের বেলা, তখনও ওনারা আমাদের কথা দিয়েছিল যে ঠিক আছে আমরা এখানে ব্যারিকেড এবং হচ্ছে ট্রাফিকের ব্যবস্থা করব। সেটা ওনারা দেয়নি দেখে আজকে আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমরা এই ঝামেলা করার পরে এখন থানার মেজবাবু উনি কথা দিয়েছে যে এখনই আমাদের এখানে ব্যারিকেড এবং কালকের থেকে ট্রাফিক দেওয়া হবে। সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলার নির্মাণ ইউনিয়নের সদর লোকাল কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা দপ্তরে। স্বাস্থ্যবিধি মেনে সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলার নির্মাণ ইউনিয়নের সদর লোকাল কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রতিনিধিত্বমূলক এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতা কৃষ্ণ সেন। তিনি বলেন, লকডাউনের ফলে দেশের শ্রমজীবী মানুষের জীবনে ভয়ঙ্কর সংকটের বোঝা নেমে এসেছে। কাজহারা শ্রমিক বাড়িতে ফেরার পর কাজ পাচ্ছেন না, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কেন্দ্রীয় সরকার আবার সংকটের বোঝা গরিব খেটে খাওয়া মানুষের ওপর চাপিয়ে দিতে শুরু করেছে। পাশাপাশি দেশের সম্পদ বিক্রি করে দেশের অর্থনীতি ভেঙে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জরুরি। আজকে জলপাইগুড়ি লোকাল কমিটি সদর লোকাল কমিটির সভা অনুষ্ঠিত হলো, বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। এখানে দাঁড়িয়ে আমাদের জেলার আমাদের শহরের নতুন কমিটি তৈরি করলাম আমরা, এবং নতুন কমিটির মধ্যে যে একটা দিয়ে আমরা নির্মাণ কর্মীদের তাদের সমস্যা, তাদের সংগঠন তৈরি করা
এবং তাদের দাবি দাওয়া নিয়ে আগামী দিনের লড়াই, এটা নিয়েই আমরা এখানে আজকে আলোচনা হলো। এদিনের এই সভা থেকে সভাপতি সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে কৃষ্ণ সেন ও অমিত দাস। পরবর্তী সভায় বাকি পদাধিকারী নির্বাচিত হবেন বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। জয়পুর চা বাগানে সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়ন এক বিশাল জমায়েত করে শুক্রবার। চা বাগান শ্রমিকদের বাগান কর্তৃপক্ষ পিএফ এলআইসি প্রিমিয়াম কেটে নিলেও তা জমা পড়ছে না বলে অভিযোগ। এছাড়া প্রাপ্য রেশন, পেনশন, গ্র্যাচুইটি থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল দীর্ঘদিন ধরে। এছাড়া মহিলা শ্রমিকরা তাদের আইনি অধিকার, মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পাচ্ছেন না। শ্রমিকদের ঘর সংস্কার হয় না দীর্ঘদিন ধরে। ম্যানেজার খেয়াল খুশি মতো তার কাজ করে চলেছেন। এরই প্রতিবাদে জয়পুর চা বাগানে সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়ন এক বিশাল জমায়েত করে। পাশাপাশি ম্যানেজারের কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয় দ্বিপাক্ষিক না হলে ত্রিপাক্ষিক সভা ডেকে ওই সমস্যাগুলির সমাধান করতে হবে। এদিনের এই সভায় সভাপতিত্ব করেন কল্যাণী এক্কা। বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক জিয়াউল আলম, প্রফুল্ল লাকড়া, কিশোর এক্কা, সমর বাউড়া, রোশন ওরাও প্রমুখ। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যিক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। দেখছেন এবি নিউজ। দিন দিন করোনা সংক্রমণের ঘটনা বাড়ছে জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে। করোনা মোকাবিলায় চাই নিজের প্রতি সাবধানতা অবলম্বন করা, তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব। তাই আবারও এবি নিউজের মাধ্যমে জনসাধারণকে সচেতন হওয়ার বার্তা দিলেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। জনসাধারণকে আবারও বলবো, বারবার বলবো, সেটা হচ্ছে ওই দরকার অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না দয়া করে। কারণ এখন এত অ্যাসিমটোমেটিক রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আপনি চিনতে পারবেন, জানতেও পারবেন না। আমি নিজে বুঝতে পারবো না যে আমি সিমটোমেটিক না অ্যাসিমটোমেটিক, বা আমি কোভিড পজিটিভ না কোভিড পজিটিভ নয়। কিন্তু আমি সেই জায়গাটাতে বলছি যে আপাতত রাস্তাঘাটে খুব কাজ না পড়লে বেরোনোর কোনো দরকার নেই। আর যদি বেরোতেই হয় 10 থেকে 15 মিনিটের বেশি থাকবেন না এক জায়গায়। 10 থেকে 15 মিনিটের বেশি থাকতে পারে কিন্তু এখান থেকে আরোটা স্প্রেড করবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। সচেতনতা, আর কিছু নেই আমাদের। আমরা তৈরি, আমরা চিকিৎসক হিসেবে তৈরি। পেশেন্ট আসলে চিকিৎসা করব। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হলো ঝাবাড়ি মোড় এলাকায়। পাশাপাশি নবনিযুক্ত সদর ব্লক 2-এর সভাপতিকেও সংবর্ধনা প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিসহ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদকে সামনে রেখে জলপাইগুড়ি সদর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরতলির ঝাবাড়ি মোড় এলাকায় সভা অনুষ্ঠিত হয়। সদর ব্লক 2-এর নবনিযুক্ত সভাপতি প্রসন্নদেব দাসকে সংবর্ধিত করা হয়। ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানান অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা চন্দ্র লোহারা ও গৌরীহাট এলাকার পঞ্চায়েত সঞ্জিত কর্মকার।
তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হলো শুক্রবার। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মীর হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি বিশ্ব দাস, রাজগঞ্জ ব্লকের কনভেনার কানাইলাল সহ একাধিক সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনা যোদ্ধাদের কিছু সামগ্রী দিয়ে তাদের সংবর্ধনা জানানোর জন্যই এই অনুষ্ঠান। করোনা সচেতনতার কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন। লকডাউনের শুরু থেকেই হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। এখন লকডাউন শিথিল হওয়ায় ত্রাণ সামগ্রী বিলি কিছুটা কমিয়ে করোনা সচেতনতায় জোর দিয়েছেন প্রকাশ ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার প্রকাশ ফাউন্ডেশনের উদ্যোগে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভার হাটে হাট করতে আসা মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়। সংগঠনের সভাপতি নবেন্দু মৌলিক জানান, হাটে সচেতনতা করতে গিয়ে তারা দেখতে পান বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। এদিন সংগঠনের পক্ষ থেকে তাই 500 মাস্ক বিলি করা হয়। এছাড়াও বেশ কিছু করোনা সচেতনতামূলক লিফলেটও বিলি করা হয়। এদিন থার্মাল স্ক্যানার দিয়ে হাটে আসা মানুষের দেহের উত্তাপও মাপা হয়। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ রয়েছে বিভিন্ন খেলার টুর্নামেন্টগুলি। কবে আবার স্বাভাবিক হবে খেলার মাঠের পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে রয়েছেন এবিপিসি ক্লাবের সদস্যরা। করোনা আবহে বন্ধ খেলা, তবে এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে 10 জনের মতো খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে বলে সরকারি নির্দেশে বলা হয়েছে। তবে কোচ যারা আছেন তারা যদি নিয়ম মেনে খেলোয়াড়দের অনুশীলন করাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বলে জানান এবিপিসি ক্লাব সম্পাদক রমেন চন্দ্র সরকার। আমরা সেই করোনা ভাইরাসের যে দাপট, সেই দাপটটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ওই খেলাধুলা চালু করা সরকারি আইন মোতাবেক চলার চেষ্টা করি, যেহেতু আমরা সরকারি সাহায্য পাই। সেই জন্য আমরা এই মুহূর্তে মানে ফুল ফর্মে খেলার চেষ্টা করছি না। তবে কোচ যারা আছেন তারা যদি 8-10 জনকে নিয়ে আজকে 10 জনকে নিয়ে কালকে 10 জনকে নিয়ে প্র্যাকটিস করান তাতে কোনো অসুবিধা নাই। তবে করোনা পরিস্থিতির কারণে খেলাধুলো ও অনুশীলনে দীর্ঘ ছেদ পড়ায় খেলোয়াড়দের ফিটনেস অনেকটাই কমে গিয়েছে বলে জানাচ্ছেন এবিপিসি ক্লাবের ক্রীড়া সম্পাদক। তিনি জানান, সপ্তাহে প্রতিদিনই তাদের ক্রীড়াঙ্গনে খেলাধুলো চলত, কিন্তু করোনা আবহে তা বন্ধ হয়ে রয়েছে। তাদের সকলকে সরকারি নির্দেশ মেনে চলতে হচ্ছে। খেলাধুলোর ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। আমাদের তো শনি রবি থেকে আরম্ভ করে কোনো জিনিসই মানে বন্ধ থাকে না। ভারত বন্ধ থাকলেও আমরা মাঠে আসি। লকডাউনে যেহেতু আইন, এটা সবাইকেই মানতে হবে, একটা প্রাণের ঝুঁকি আছে, এই জন্য আমরা মানে বন্ধই আছে। হ্যাঁ, এটা বন্ধ করে রেখেছি। কিন্তু ছেলেমেয়েদের তো তাতে ক্ষতি হচ্ছে, তো প্রচণ্ড ক্ষতি হচ্ছে। তারা শরীরের পক্ষে তো আমাদের মনে হয় সবাই একটু কমজোরি হয়ে গেছে, মেয়াদও তৈরি হয়ে গেছে সবার। বাড়িতে থাকতে থাকতে সবার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। প্লেয়ার সুলভ যে চেহারা সেটা অনেকটা হারিয়ে ফেলছে। এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। রাত থেকে একটানা বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা। তিস্তার অসংরক্ষিত অংশে লাল সংকেত জারি করল সেচ দপ্তর। জলপাইগুড়ি পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পুর ভবনের সামনে বিক্ষোভ বাম ও কংগ্রেসের বিদায়ী কাউন্সিলরদের। রাজ্য নিয়ন্ত্রণাধীন সমবায় ব্যাংকগুলিকে নিজেদের অধীনে নিতে চায় কেন্দ্রীয় সরকার, প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। নেপালে পাচারের আগে মংপং থেকে হাতির দাঁতসহ গ্রেপ্তার 2 পাচারকারী। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার
ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।